This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন। এই আইনের মাধ্যমে উদ্বাস্তু যারা রয়েছে, শরণার্থী যারা রয়েছে, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়। এবার এই নিয়ে অনেকের অনেক রকম কোশ্চিন রয়েছে, আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেন এসআইআর নিয়ে, সিএএ নিয়ে। তো এখানে একটা ভালো কোশ্চিন করা হয়েছে যেটা হয়তো ম্যাক্সিমাম মানুষের মানে প্রবলেম হয়ে থাকে বা মনে কোশ্চিন থাকে। তো সেরকম আমি তো আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দিয়েই থাকি, আপনাদের যা প্রশ্ন থাকে আমি উত্তর দিই। তাছাড়া এই যে কোশ্চিনটা, এটা অনেকেরই ভয় থাকে একটা মনে, যে আমি এখন চাকরি করছি বা আমার অনেক জমি রয়েছে বা আমি একটা কোনো পদে রয়েছি, আমি যদি সিএতে আবেদন করি তাহলে কি হবে, আমার কি এগুলো সব সরকার নিয়ে নেবে কিনা। দেখুন এখানে কোশ্চিনটা করা হয়েছে, দৃষ্টি সাহা নামে একজন আমাকে হোয়াটসঅ্যাপে করেছে। কি বলেছে যে আমার মানে পাশেই এক ফ্যামিলি আছে, তারা 1955-তে বাংলাদেশ থেকে এসেছিল, সব কাগজ করতে পেরেছে কিন্তু ভোটার আইডি করতে পারেনি। আমি তাদের আপনার ভিডিও দেখতে বলি এবং তারা এখন সিএ অ্যাপ্লাই করতে চাচ্ছে, বাট জায়গা জমি নিয়ে ভয় পাচ্ছে যদি গভর্নমেন্ট নিয়ে নেয়। আসলে এসআইআর ওরা অতটাও আসলে ওরা আচ্ছা স্যার বলছে ওরা অতটাও এডুকেটেড নয়, তাই ভয় পাচ্ছে, সবটা বুঝতেও পারছে না। আচ্ছা আমি আপনার কাছে জানতে চাইছি যে তাদের কি জায়গা জমি নিয়ে কোনো ভয় থাকবে সিএতে অ্যাপ্লাই করলে? দেখুন আগে তাহলে আপনাকে টোটাল বিষয়টা বুঝতে হবে যে সিএ আইনটা আসলে কি, বা যে গ্যাজেট নোটিফিকেশান সেখানে কী কী বলা হয়েছে। আমি আপনাদের একটু বলি, এরকম কোশ্চেন হয়তো অনেকের রয়েছে, অনেকে ইতিমধ্যে চাকরি করছেন, অনেকের অনেক জমি জায়গা রয়েছেন, যার জন্য আপনারা সিএতে আবেদন করতে চাচ্ছেন না। কেননা কারণ সেখানে একটা স্বঘোষণাপত্র দিতে হয় যে আপনি বাংলাদেশি বা আপনি বিদেশি নিজেকে বলে ঘোষণা করে থাকেন। অবশ্যই এটা করতে হয়, তারপরে আপনারা নাগরিকত্ব পান, তাই তো? তো সেক্ষেত্রে আমি আপনাদের আগে আইনটা বলি, তারপরে আপনাদের কি প্রবলেম হবে কি প্রবলেম হবে না সেটাও আমরা দেখব। তো সবার প্রথমে আমরা চলে আসি, এই ধরুন যখন সিএ আইনটা লাগু হয় তখন একটা নিয়ম ছিল যে আপনাদের ডকুমেন্টগুলো হার্ড কপি মানে নিয়ে এসে দেখাতে হবে। তারপরে সেটা দেখলাম আমরা পরবর্তীতে কম হয়ে গেল, যে হার্ড কপি আর লাগবে না, সফট কপি থাকলেও হবে, অনেকটা ইজি হলো। তারপরে আমরা আরও যদি দেখি যে বাংলাদেশের একটা ডকুমেন্ট লাগবেই, না হলে আপনি আবেদন করতে পারবেন না। পরবর্তীতে আমরা কি দেখলাম যে 10 নম্বর যে কলাম রয়েছে আপনার এখন নেই, পরবর্তীতে আপনি দিতে পারবেন, এই বলে আপনি আবেদনটা করতে পারছেন। তাহলে একটা জিনিস ভাবুন, প্রথমে যে আইন ছিল সেই আইন থেকে কিছু কিছু কিন্তু আস্তে আস্তে নিয়ম সহজ হচ্ছে, তো সেক্ষেত্রে বহু মানুষ আবেদন করতেও পারছে। এখন আপনারা দেখবেন 700+ কিন্তু সিএ শিবির করার কথা চিন্তা করছে, অর্থাৎ সিএ যে ক্যাম্প সেটা হবে। ওই ক্যাম্পটা হলেই আপনাদের মনে যে ভয়গুলো রয়েছে সেটা কিন্তু চলে যাবে। কেননা সেই ক্যাম্পে কিন্তু যারা আধিকারিক থাকবে তারা আপনাদের যখন এসে বলবে যে আপনার এইরকম ব্যাপার বা এই মানে আপনাদের কাছে টোটাল নলেজটা নেই বলেই আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে কি আপনাদের হবে। আমরা মানে যদি দেখি হোম মিনিস্টার আমরা দেখি বারংবার বলতে শুনেছি যে এটা কিন্তু কোনো রকম নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন, তাই না? তাহলে আমরা চলে আসি যে সিএ আইনে টোটাল কি বলা হয়েছে। প্রথমেই যে ক্রাইটেরিয়া রয়েছে আপনারা সকলেই জানেন, 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনাকে ভারতে প্রবেশ করতে হবে, তাহলে আপনি সিএতে আবেদন করতে পারবেন, না হলে করতে পারবেন না। হয়ে গেল। দ্বিতীয়ত আপনাকে বাংলাদেশ থেকে আসুন বা আফগানিস্তান থেকে আসুন বা পাকিস্তান থেকে আসুন, সেই ডকুমেন্টস একটা দেখাতে হবে, সেই গভর্নমেন্টের একটা যে কোনো ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে। এবার অনেকে আবার কোশ্চেন করেন যে দাদা অন্য কোনো দেশ থেকে আসলে হবে না? না, অন্য কোনো দেশ থেকে আসলে হবে না, কেননা এখানে 3টা দেশের কথাই বলা হয়েছে যেখানে হিন্দুরা সংখ্যালঘু। কোন কোন? পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। এখান থেকেই যদি আপনি ধর্মীয় উৎপীড়নের কারণে এসে থাকেন তাহলেই কিন্তু আপনারা এই যে সিএর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আমরা ফার্স্ট দেখে নিলাম যে 2014 সালের মধ্যেই আপনাকে ঢুকতে হবে। দ্বিতীয়ত আমরা দেখে নিলাম যে আপনার যে দেশ থেকে এসেছেন সেই গভর্নমেন্টের একটা ডকুমেন্ট লাগবে, এবং তৃতীয়ত আপনি যে বর্তমানে যেখানে রয়েছেন সেই গভর্নমেন্টের একটা ডকুমেন্ট লাগবে। তাহলে এই 3টা ডকুমেন্ট আপনাদের মানে লাগবে আবেদন করতে গেলে। যদি নাই সেক্ষেত্রে কীভাবে করবেন আমি ওটা পরে বলছি। তারপরে চলে আসি, আপনার একটা হিন্দুত্বের সার্টিফিকেট লাগবে। এবার অনেকে বলবেন দাদা হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাবো? আমি আপনাদের অনেক ভিডিও বানিয়ে দেখিয়েছি যে কোথায় আপনারা এই হিন্দুত্বের সার্টিফিকেট পেতে পারেন, তাই না? তো সেগুলো দেখে, বা আমাদের ওয়েবসাইট রয়েছে www.iobong.in, বা নর্মালি আপনারা গুগলে ইয়বং আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেই দেখবেন, সেখানে ওয়েবসাইটে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে যে হিন্দুত্বের সার্টিফিকেট কোন জেলায় কোথায় কোথায় দেওয়া হচ্ছে। তো সেই অ্যাড্রেস, ফোন নাম্বারে আপনারা ফোন করে
আপনারা নিজেরা ভিজিট করে সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করে নিতে পারবেন। এর জন্য আমি ডিটেলস দিয়ে রাখছি, আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। তাছাড়া আমি আপনাদের বলবো, এই যে এখন সিএ ক্যাম্প হবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে 700+ কিন্তু সিএ ক্যাম্প হবে। সেই সিএ ক্যাম্পে গেলেও কিন্তু আপনারা সমস্ত ধরনের সুবিধা বা সুযোগ সুবিধা যেগুলো আপনারা মনে কোশ্চেন রয়েছে সেগুলোর উত্তর কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তাহলে হিন্দুত্বের সার্টিফিকেট হলো আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের একটা ডকুমেন্ট হলো, বর্তমানে আপনি যে দেশে রয়েছেন সেখানকার একটা ডকুমেন্ট, এবং আপনি 2014 সালের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, এতগুলো আপনি এলিজিবল হয়ে গেছেন বা এতগুলো আপনি ধাপ পার করে চলে আসছেন। এবার ধাপ হচ্ছে আপনার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে এবং দুটো ডিক্লারেশন, যেটা কিন্তু আপনাদের অ্যাফিডেভিট করাতে হবে। তাই টোটাল একসাথে আমরা 3টা অ্যাফিডেভিট বলি, দুটো ডিক্লারেশন, একটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। ওই ক্যারেক্টার সার্টিফিকেটটা আপনার নেবেন। ওই ক্যারেক্টার সার্টিফিকেটটা নেওয়ার পরে আপনাকে সেটা কোর্টে গিয়ে 10 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার রয়েছে সেখানে কিন্তু আপনাকে নোটারি করে নিতে হবে বা অ্যাফিডেভিটটা করে নিতে হবে। সেই অ্যাফিডেভিটটা করলে এবং সেটা ওই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে আপনি হিন্দুত্বের সার্টিফিকেট কালেক্ট করতে যাবেন, তাহলে অনায়াসে আপনাকে কিন্তু এক ঝাটকায় বা এক নজরে দেখেই কিন্তু আপনার যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু দিয়ে দেবে। আর ক্যারেক্টার সার্টিফিকেট আপনাকে কে দেবে? আপনার লোকালিটি যে রয়েছে, সে গ্রাম পঞ্চায়েত মেম্বার হতে পারে, আপনার কাউন্সিলর হতে পারে, তারা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেটটা দিয়ে থাকে। তো তারা ক্যারেক্টার সার্টিফিকেটটা দেবে এবং সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে আপনাকে কিন্তু আপনার যে নিকটবর্তী কোর্ট রয়েছে বা যে কোনো মোহরিকে ধরে, যে কোনো অ্যাডভোকেটকে ধরে আপনারা কিন্তু আপনাদেরটা ওটা অ্যাফিডেভিটের মাধ্যমে পরিণত করতে পারেন এবং করার পরে আপনি ওটা নিয়ে আপনার যে ডকুমেন্ট লিস্ট রয়েছে সেখানে রেখে দিতে পারেন। এখন যখন সিএতে আবেদন করবে সেটা কিন্তু কাজে লাগবে। তাহলে 3টা অ্যাফিডেভিটের আপনাদের হয়ে গেল। 2014 সালের মধ্যে আপনি ভারতে প্রবেশ করেছেন, হয়ে গেল। বাংলাদেশ বা যেখান থেকে এসেছেন সেখানকার একটা ডকুমেন্টস আছে, বর্তমানে যে দেশে রয়েছেন সেখানকার একটা ডকুমেন্টস রয়েছে। আপনার কাছে এই ডকুমেন্টসগুলো রেডি হয়ে গেল, হিন্দুত্বের সার্টিফিকেটও রয়েছে, আপনি আবেদনের জন্য রেডি। দুটো কালার ছবি লাগবে, একটা ইমেল আইডি, একটা মোবাইল নাম্বার, ব্যাস হয়ে গেল। আপনি কিন্তু এবার এলিজিবল হয়ে গেলেন আবেদন করার জন্য। এবার কথা হচ্ছে আপনি আবেদন করে দিলেন। আবেদন করার পরে আপনার হিয়ারিং পড়লো 1 মাস পর। 1 মাস পর যে হিয়ারিংটা হবে সেখানে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন সেগুলো যদি আপনার কাছে হার্ড কপি থাকে সেগুলো আপনি নিয়ে যাবেন, যদি না থাকে তাহলে মোবাইলে সফট কপি নিয়ে গেলেও হবে বা জেরক্স কপি নিয়ে গেলেও কিন্তু হয়ে যাবে ভেরিফিকেশন। এবার আপনারা বলছেন আমি আবেদনও করে দিয়েছি, আমার হিয়ারিং ডেটও পড়ে গেছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যেতে, কারণ আমি ওই যে ডিক্লারেশনগুলো দিয়েছি, দুটো ডিক্লারেশন, সেখানে বলা আছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি এত তারিখে আমি এন্ট্রি করেছি ভারতে এবং আমি এখানে নাগরিকত্ব চাই, আমি বর্তমানে বিদেশি, এরকম আপনারা ঘোষণা করেন, তাই তো? তাহলে আপনার যে চাকরি রয়েছে বা আপনার যে মনে করুন জমি জায়গা রয়েছে সেগুলো কি সরকার ফ্রিজ করে দিবে বা সরকার কি বর্তমানে নিয়ে নিবে? দেখুন, ওই রকম কিছুই নেই। আপনারা যদি দেখেন ওখানে বলা হয়েছে আপনি বর্তমানে যা পান, যদি ভাতাও পেয়ে থাকেন সেই ভাতাটাও আপনি পেতে থাকবেন। যদি আপনি সিএতে ভেরিফিকেশন করে নাগরিকত্ব পেয়ে যান তাহলে তো ভালো, আপনি পেয়ে গেলেন। যদি আপনি ভেরিফিকেশন করে না পান, ধরুন আপনার ডকুমেন্ট এলিজিবল নয়, তাহলে তো আপনি যেভাবেই যান, আপনি কোনোভাবেই আপনার চাকরি বলুন আর আপনার জমি বলুন আর যাই বলুন আটকাতে পারবেন না। এবার আপনি যদি সিএতে এলিজিবল হন তাহলে 100% আপনার কোনো কিছু কিন্তু যাবে না, কারণ আপনি ইলিজিবল। আর আপনি যদি ইলিজিবল না হন তাহলে আপনার আবেদন করার দরকারই নেই, কেননা আপনি আবেদন যে করবেন তার আগেই তো আপনি বুঝে যাচ্ছেন যে আপনি বৈধ নয়। তো সেক্ষেত্রে আপনি চাকরি করুন আর যাই করুন সেটা আজকে না হয় কালকে থাকবেই না। কারণ আমরা দেখেছি অনেক গ্রাম পঞ্চায়েত মেম্বার বলুন অনেকেই রয়েছে যারা কিন্তু বাংলাদেশি ভুয়ো নাম দিয়ে কিন্তু এখানে পেয়ে গেছে এবং পরবর্তীতে তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে আর অন্যান্য হয়েছে। এই যে এসআইআরটা শুরু হয়েছে, এবার দেখুন না কত কী হয়, কত ভোটার বাদ পড়ে আর কতগুলো অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা রয়েছে বাংলাদেশি তারা ধরা পড়ে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি চাকরি করেন, আপনার জমি জায়গা রয়েছে, আপনার কোনো প্রবলেম হবে না। কেন হবে না? কারণ এই যে আপনি এসআইআর আবেদন করলেন, আবেদন করার পরে আপনি এলিজিবল রয়েছেন কিন্তু আপনার বাংলাদেশের ডকুমেন্ট নেই, সেই কারণে আপনি ভেরিফিকেশন করাতে পারলেন না। এটা আপনার শুধু প্রবলেম নয়, আপনার মতো হাজার হাজার মানুষ রয়েছে, ম্যাক্সিমাম মানুষ রয়েছে যাদের বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই। সেক্ষেত্রে বর্তমানে যাদের ডকুমেন্ট রয়েছে তারা নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, যাদের নেই আপনারা ওয়েট করুন, আপনাদের জন্য কি নতুন করে আপডেট আনা হয় সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। কেননা আমরা দেখছি অমিত শাহজি বারবার কিন্তু বলছে যে যাদের ডকুমেন্ট নেই তাদের জন্য কি ভাবা যায় সেটা আমরা পরবর্তীতে দেখব, কিন্তু বর্তমানে যাদের কাছে ডকুমেন্টস রয়েছে তারা এই নাগরিকত্বটা নিয়ে নিক। আর আমার মনে হচ্ছে যদি হিন্দুত্বের সার্টিফিকেট আপনার কাছে জোগাড় করতে পারেন তাহলে হয়তো পরবর্তীতে, যেমন 2014 থেকে ডেটটা বর্তমানে বাড়িয়ে 24 করা হয়েছে কিন্তু আবেদন করতে দেওয়া হচ্ছে না, কিন্তু ছাড় তো দেওয়া হয়েছে। আগে তো আপনারা ছাড়টাও পেতেন না, এখন ছাড় দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখুন এমন করা হবে যারা নাগরিকত্ব ধরুন পেয়ে গেল ডকুমেন্ট দিয়ে এবং যাদের ক্ষেত্রে ডকুমেন্ট নেই তাদের ক্ষেত্রে কিন্তু ওই
যে হিন্দুত্বের সার্টিফিকেট দিয়েই যে আপনারা নাগরিকত্বটা পেয়ে যেতে পারেন এইরকম কোনো ব্যবস্থা হতে পারে বা এরকম কোনো ঘোষণা কিন্তু হতে পারে। এটা টোটালি সম্ভাব্য, হতেও পারে নাও হতে পারে, কারণ আমরা জানি যতক্ষণ ধরে না গ্যাজেট নোটিফিকেশন বেরোচ্ছে ততক্ষণ ধরে কিন্তু আমরা কোনো রকম কারো মুখের কথায় কোনো পলিটিক্সের মানে কথা আমরা বিশ্বাস করব না। আমরা একদম মিডিল ব্রেক ইভেন থাকবো, না আপ না ডাউন, মানে যেটা আমরা অফিসিয়াল নোটিফিকেশনে পাবো, আইনে পাবো, সেটাকে আমরা বিশ্বাস করব। তাহলে আপনাদের মূল যে কোশ্চেনটা ছিল যে আপনি চাকরি করেন, আপনি জমি জায়গা অনেক রয়েছে, আপনি আবেদন করবেন কিনা। তো আমি আপনাদের বলি, আমি আমার ডিস্ট্রিক্টের কথা বলি, আমার ইউনিভার্সিটির কথা বলি। আমি যে ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছি সেই ইউনিভার্সিটির এক স্যার রয়েছে, আমি নাম বলছি না, ওই স্যার কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরে ঘুরে আপনাদের মানে অ্যাওয়ারনেস ক্যাম্প সিয়ে সেটা কিন্তু করাচ্ছে। ওই স্যার নিজে কিন্তু মানে কি বলে মতুয়া সম্প্রদায়ের, তো সেক্ষেত্রে উনি কিন্তু আবেদন করেছেন এবং আবেদন করে কিন্তু নাগরিকত্ব পেয়েছেন। আর উনি কিন্তু প্রফেসর, বুঝতেই পারছেন, ইউনিভার্সিটিতে জব করে প্রফেসর হয়ে তিনি কিন্তু আবেদনটা করেছেন, কারণ ওনার কাছে জ্ঞান রয়েছে যে এই আইনের মাধ্যমে কী কী করা হতে পারে, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনারা যেই চাকরি করুন না কেন, আপনারা, আমি বলবো না আপনারা এখনই আবেদন করে নিন ফোর্সফুলি, আপনি আগে সিএ ক্যাম্পে যান। সিএ ক্যাম্পে গিয়ে ওখান থেকে যে আধিকারিক রয়েছে তাদের কাছ থেকে সঠিক তথ্য নিন যে কী কী তারা বলছে। যদি তারা ডিটেলসে আপনাকে বোঝাতে পারে তাহলেই আপনারা কিন্তু ওই যে সিএ আবেদন সেটা করবেন, না হলে করবেন না। তাছাড়া আপনাদের অনেকের কাছে বর্তমানে ডকুমেন্ট নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা ওই যে 10 নাম্বার যে কলাম রয়েছে যে বর্তমানে আপনার কাছে বাংলাদেশের ডকুমেন্ট নেই, কিন্তু পরবর্তীতে আপনি সেই যে ডকুমেন্ট সেটা দেখাবেন। এবার পরবর্তীতে আপনারা অনেকেই বলবেন যে আমরা দেখাতেই পারবো না, সেক্ষেত্রে আমাদের কি হবে? দেখুন, সেক্ষেত্রে আপনাদের কি হবে, ওই হিন্দুত্বের সার্টিফিকেটের মাধ্যমেই নাগরিকত্ব দেওয়া হবে কিনা সেটার কিন্তু একটা আপডেট আসলেও আসতে পারে। যদি সেই রকম কোনো আপডেট দেয় তাহলে আবেদন করে আপনারা থাকলেন যে শুধুমাত্র বাংলাদেশের ডকুমেন্টের জন্য আপনারা নাগরিকত্ব পাননি, কিন্তু হিন্দুত্বের সার্টিফিকেট আপনি প্রমাণ করতে পারছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু নাগরিকত্ব পাবেন। এমন যখন ঘোষণা হবে তখন আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো, যদিও এটা টোটালি সম্ভাব্য, কিন্তু হয় না যে আমাদের একটু মানে প্রেডিকশন হয়ে যায় যে আমরা যখন কোনো কিছু নিয়ে আলোচনা করি, বা আমি আপনারা দেখছেন লাস্ট 1 বছর ধরে হয়তো আমি সিএ নিয়েই ভিডিও বানাচ্ছি, তো একটা প্রেডিকশন হয়ে যায় বা মনে হয় যে এরকম কিন্তু হতে পারে, টোটালি সম্ভাব্য। যেরকম এসআইয়ের ক্ষেত্রেও আমি আপনাদের বলেছিলাম যে যতই যা যা করুক এসআইআর কিন্তু হবেই। তো দেখুন হয়ে গেল, গতকাল থেকে সেটা লাগু হয়েছে। এরকম আমি আপনাদের বলছি এনপিআর হবে, এনপিআরের জন্য কিন্তু মোটামুটি নিউজ আমরা দেখছি যে 1 নভেম্বর থেকে কিছু একটা নোটিফিকেশন আসতে পারে। তো এরকম কিন্তু হচ্ছে, পরবর্তীতে দেখবেন এসআইআরও কিন্তু হবে, এসআইআর বলছি এনআরসিও কিন্তু হবে। কারণ আমরা দেখেছি প্রত্যেকটা স্টেটে কিন্তু ডিটেনশন ক্যাম্প করতে বলা হয়েছে। ওই ডিটেনশন ক্যাম্পগুলো তো আর এমনি করতে বলা হয়নি, প্রত্যেকটার ধাপ রয়েছে। এই এসআইআর থেকে মনে করুন যে ঘন্টা বাজতে শুরু করলো, এসআইআর, এনপিআর, এনআরসি আপনারা লিখে রাখুন পরপর। আমি বলে গেলাম, যদিও এটা অফিসিয়াল কোনো মানে ঘোষণা নয়, তারপরে দেখবেন এরকমটাই কিন্তু হবে, কারণ প্রেডিকশন হয়ে যায়, বুঝলেন। একটা থাকে না, ভিডিও বানাতে বানাতে আমরা বুঝতে পারি যে এইরকমটা হতে পারে। এবারে আমি ভুলও হতে পারি, নাও হতে পারে, আমি ভুল হতেই পারি, কিন্তু আমার মনে হচ্ছে হবে, তাই না? তো যাই হোক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে চাকরি যদি করেন কোনো প্রবলেম নেই। তারপরে আমি আপনাদের বলবো একটু অ্যাওয়ারনেস আপনারা হয়ে যান, তারপরে আপনারা আবেদন করবেন, তাহলে আর এতটা ভয় পাবেন না। যে সিএ ক্যাম্পগুলো হয় সেখানে গিয়ে আলোচনা করুন, যারা অলরেডি চাকরি করে এই নাগরিকত্ব পেয়েছে তাদের সাথে আলোচনা করুন, তারপরে করবেন। আর আপনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে আপনার মনে ভয় থাকবে, আপনি করবেন না, এটা স্বাভাবিক। আজকে আপনি চুপচাপ থাকবেন, কিন্তু কালকে আপনাকে এসআইয়ের মাধ্যমে ধরা হবে, পরশু আপনাকে এনপিআর এর মাধ্যমে ধরা হবে, তরশু কিন্তু আপনাকে এনআরসির মাধ্যমে ধরে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু আপনার যে জায়গা সেখানে পাঠিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, এখন হয়তো গ্রে কালার হয়ে গেছে, সেটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটা এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।